প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আজ আমরা আলোচনা করব রাজনীতির একাল এবং সেকাল নিয়ে। আমাদের আজকের অতিথি যিনি আছেন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। ফজলুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও আমার অসংখ্য ধন্যবাদ। শুরুতে যেটা জানতে চাই যে কেমন আছেন, বিশেষ করে রাজনৈতিকভাবে কেমন আছেন? আপনি বীর মুক্তিযোদ্ধা, দীর্ঘকাল রাজনীতি করেছেন, দেশের কথা ভেবেছেন, দেশের জন্য কাজ করেছেন। দেশ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, এমন দেশকে চেয়েছিলেন? আমি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি বাংলাদেশের মানুষকে আমার কৃতজ্ঞতা এবং আমার সালাম জানাবো। বাহিরেও যারা শুনছেন সবাইকে সালাম জানাবো, আসসালামু আলাইকুম। এটা আমার স্বপ্নের বাংলাদেশ না, আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশ না। আমি যখন যেখানে যে অবস্থানে থাকি সেই অবস্থানে থেকে এখন ভাবি যে এই দেশটা সৃষ্টি করার জন্যই কি আমি আমার যৌবন বিসর্জন দেওয়ার জন্য, জীবন বিসর্জন দেওয়ার জন্য, নিশ্চিত মৃত্যু জেনেও আমি যুদ্ধে গিয়েছিলাম। আমার এখনো মনে পড়ে, আমি যখন প্রথম এটা এপ্রিল মাসের 25 তারিখ 1971 সন, আমাদের গ্রামের বাড়ি থেকে তৎকালীন এমএনএ, পরবর্তী সময়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন, আমরা দুইজনই তখন আওয়ামী লীগ বা আমি ছাত্রলীগ করতাম, উনি এমএনএ ছিলেন 70 সনে। 71 সনের 25শে এপ্রিল আমাদের বাড়ি থেকে জনাব আব্দুল হামিদ, আমি আরও আমাদের 6 বন্ধু, শাহাবুদ্দিন ঠাকুর, ফজলুল হক, এম এ আফজল, এইরকম আমরা 6 জন, কবির উদ্দিন ভুইয়া, আমার সবই মনে আছে। আমি কোনো কারণে আমি 69 সন থেকে ডায়েরি লিখি, একদিনের জন্য সেই ডায়েরি বাদ যায় না। 69 সন থেকে আমার সেই পরিবেশটা মনে পড়ে। আমার মা আমাকে ধরে কিভাবে কাঁদছিল। আমার বড় ভাই ছিল আমার জীবনের শ্রেষ্ঠ লোক, আমার আপন বড় ভাই, পরে যাকে ষড়যন্ত্র করে হত্যা করছে। আওয়ামী লীগের একটা আমার থানার প্রেসিডেন্ট ছিল শেষ পর্যন্ত। 1980 সনে তাকে হত্যা করা হয়েছে। আমার চেয়ে মাত্র 3 বছরের বড় ছিল। তার তখন একটা মেয়ে ছিল, মেয়েটার বয়স মাত্র 2 বছর। ওই যে মেয়েটা আমার গলা জড়ায় ধরছিল, তার দাদির কান্না শুনে কেউ ছাড়াইতে পারছিল না। কাকা তুমি যাইও না। এই যে মায়ের কান্না, বাবা তুমি যাইও না, আর কাকা সন্তানের কান্না, কাকা তুমি যাইও না, সব কিছু উপেক্ষা করিয়া, বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করিয়া যুদ্ধে গেছিলাম। সেই বাঙালি জাতির 1000 বছরের শ্রেষ্ঠ যে মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধে গেছিলাম। মেঘালয়ের পাহাড়ে গেছিলাম। মাসটা ছিল এপ্রিল মাসের 30 তারিখ। আমরা গিয়ে পৌঁছলাম মেঘালয়ের শিলংয়ের 80 কিলোমিটারের বর্ডারে। তার নাম হলো বালাট, সুনামগঞ্জের বর্ডার। সেই বৃষ্টি, সেই খায়া না খাওয়া থাকা, আমার এখনো মনে হয় 3 দিন আমি ভাত পাই নাই, শুধু বিস্কিট খায়া রয়েছি। এরকম গেছে, সবাই আমরা কষ্ট করছি। তারপরে ট্রেনিংয়ে গেলাম 21শে জুন, প্রথম যুদ্ধে গেলাম 21শে জুন। তখন আমাদের কমান্ডার ছিল মেজর মীর শৌকত আলী। যুদ্ধ হচ্ছিল তখন তামাবিল এবং জাফলং পাক বাহিনী, আর আমরা হইলাম ইন্ডিয়ার ডাউকি, অপোজিট বর্ডার।
যেখানে একটা ব্রিজ আছে, যে ব্রিজের মধ্যে কোনো পিলার নাই, ডাউকি ব্রিজ বলে এটাকে। আমি ওইখানে 3 থেকে 4 দিন বাংকারে থেকে যুদ্ধ করছিলাম। জীবন বাজি রেখে যে যুদ্ধ আপনার মুক্তিযোদ্ধারা করেছেন, তারপরে যে দেশটা পেলেন এত বছর পরে এসে, সেই জায়গায় একটু হলো প্রশ্নটা। আমি আপনাকে এটাই বলবো, আমি প্রথম দিনটা বললেই 4 দিন পরে মীর শৌকত আলী বললেন, তোমাদের আর এখানে থাকার দরকার নেই, পাক বাহিনী হইতে গেছে, তোমরা যার যার জায়গায় যাও। এই যে আমি ভিতরে আসলাম, যুদ্ধ করলাম, তারপরে আবার হায়ার ট্রেনিংয়ে গেলাম দেরাদুন, টান্ডুয়া। আমি কিশোরগঞ্জের কমান্ডার হিসাবে, মুজিব বাহিনী BLF এর কমান্ডার হিসাবে যুদ্ধে গেলাম, ট্রেনিংয়ে গেলাম। সেখানে ট্রেনিং দিলাম, আবার আসলাম, যুদ্ধ করলাম, দেশ স্বাধীন করলাম। সেই যে স্বপ্নের বাংলাদেশ, এই বাংলাদেশ আর আজকের বাংলাদেশ যদি জানতাম যে 54 বছর পরে বাংলাদেশের এই রূপ হবে, মুক্তিযুদ্ধের বাংলাদেশের, আমি আল্লাহর কসম খায়ে বলছি, আমি মুক্তিযুদ্ধে যাওয়ার আগে বা যুদ্ধ করার আগে 1000 বার চিন্তা করতাম, এইটা কোনো দেশ না, এটা পূর্ব পাকিস্তানের চেয়েও খারাপ অবস্থানে আছে এখন। চেতনার দিক থেকে তো এটা পাকিস্তানের চেয়েও খারাপ আছে এখন বাংলাদেশ। কেন এমন মনে করছেন? শেখ হাসিনার সময় 15 বছর ছিল ফ্যাসিজম, স্বৈরতন্ত্র, ইলেকশন ছিল না, মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না। কথা বললেই ধরে নিয়ে যেত, গুম করে ফেলে জেলখানায় দিত, মিছিল করতে দিত না, বা আমাকে বাড়িতে যাইতে দিত না। কিন্তু আমি বুঝতাম শেখ হাসিনা এবং তার একটা সরকার আছে, তার একটা অস্তিত্ব আছে, তার একটা ইনফ্লুয়েন্স আছে ওভার দ্য সোসাইটি। আমি যেখানে যে অবস্থানে থাকি, সেইখানে আমি যদি কোনো বিপদে পড়ি, বিরোধী দলের লোক হইল, আমি গিয়ে কোথাও শেল্টার নিতে পারবো, সেই শেল্টার নিতে আমার একবারও মনে হবে না যে আমার জীবন সংশয় হইতে পারে। জীবনটা রক্ষা করার মতো অথরিটি ছিল। এখন যে অবস্থাটা চলছে, এটা হলো অন্ধকার না, এটা হলো কুয়াশা। এখন ডাবল লাইট জ্বালায়, ডাবল লাইট গাড়িতে করে আর এই রাস্তাটা আর দেখা যাচ্ছে না। কোথায় যাচ্ছি আমরা, কে দেশের নেতৃত্ব দিচ্ছে, কার হাতে? এই জায়গাটা একটু আমি এই জায়গাটা আসবো। বর্তমান যে সময়টা আসছে, আমরা অন্তর্বর্তী 24শে আগস্টের পরে অন্তর্বর্তী সরকার যে রিপোর্ট কার্ড, এটা নিয়ে আপনার কাছে আসবো। যেহেতু আপনি শেখ হাসিনার প্রসঙ্গে উঠেছেন, এই জায়গাটা একটু আপনার কাছে একটু জানতে চাই। আপনি একসময় ছাত্রলীগ করতেন, আওয়ামী লীগ করেছেন এবং শেখ হাসিনাকে খুব কাছ থেকে দেখেছেন। তার যে এই যে ফ্যাসিস্ট হয়ে ওঠা, তার মনস্তত্ত্বটা এবং আপনার মূল্যায়নটা একটু জানতে চাই। তার মনস্তত্ত্বটা যদি একটু মানুষকে বলতেন। মনস্তত্ত্বটা হলো, আমি যতটুক তাকে জানি, উনি ক্ষমতাটাকে খুব বেশি পছন্দ করেন। আর ক্ষমতার পিছনে যদি রাজনীতি না থাকে, চেতনার স্তরে যদি রাজনীতি না থাকে, শুধু ক্ষমতা ব্যবহার করার প্রশ্ন হয়, এবং সেই ক্ষমতাটা যদি বাধাগ্রস্ত না হয়, অপ্রতিহত ক্ষমতা হয়, আশেপাশে যারা আছে, উপরে গার্জেন থাকুক, ধরেন বাবা আছে, ছেলে দুষ্টামি, বাবা বলতে, এই তুমি কি করো? রাজনীতিতে তার কোনো গার্জেন ছিল না, এমনকি তার পাশের সাথীরা যারা ছিল তারা কিন্তু তাকে বিরত করে নাই, বরং এটাকে যারা গাড়িটা দ্রুত চালায় যাতে অ্যাক্সিডেন্ট করে সব কিছু ধ্বংস করে দিতে পারে তার ব্যবস্থা করছিল, এবং সেটাই হয়েছে। শেখ হাসিনাকে পরামর্শ দেওয়ার মতো যেমন কোনো লোক ছিল না। উনার ইতিহাসের জ্ঞান সম্পর্কে, আমি যেহেতু ওনার সেক্রেটারি, 11 বছর ওনার সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম, আর আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির মেম্বার মাত্র 61 জন, টোটাল 600-700 না, সে তার একজন ছিলাম আমি দীর্ঘদিন। এবং শেখ হাসিনার সঙ্গে আমি 6 ঘন্টা থেকে 12 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত প্রতিদিন কাটাই। আমার কাজে আমি কোনো কিছু করতাম না, শুধু রাজনীতি করতাম। সেই শেখ হাসিনাকে আমি দেখছি, বলছি, ওনার যে তাত্ত্বিক জ্ঞান যেটা থাকা দরকার, রাজনৈতিক জ্ঞান যেটা থাকা দরকার, ইতিহাসগত জ্ঞান যেটা থাকা দরকার, আমার কাছে মনে হয়েছে শিল এক্সিট 1 নম্বর। এবং ক্ষমতাটাকে উনি সাংঘাতিকভাবে
এটা ওয়াজেদ মিয়ার বই পড়লেও আপনাদের ক্ষমতাটাকে উনি ব্যক্তিগত এবং রাজনৈতিক ক্ষমতায় সাংঘাতিকভাবে অপ্রতিহত গতিতে ব্যবহার করতে চাইছে, এবং আস্তে আস্তে ক্ষমতা যখন লাগাম ছাড়া হয়ে যায় এটা প্রয়োগ করতে খুব মজা লাগে যতক্ষণ পর্যন্ত অ্যাক্সিডেন্ট না করে, এবং সেইভাবেই তিনি কিন্তু ফেসিস্ট হয়ে উঠছেন। এক, 2 নম্বর হইল যখন একটা অন্যায় করে ফেলছেন একটা ইলেকশন না দিয়া, মনে করছেন জোর করে আমি ক্ষমতায় থাকবো 2014 সনে, আবার 18 সনে মনে মনে কইছে আচ্ছা একটা ইলেকশন দেই না, আবার অন্যরা গিয়া বুঝাইছে যে না ইলেকশন যে দিবেন আপনি যদি ফেল করেন তাহলে 14 সনের ইলেকশন না দেওয়ার বিচারটা কিন্তু হবে, ওই যে টাকা পয়সা দুর্নীতি এগুলো সব বিচার হবে, কাজেই কারো হাতে ক্ষমতা থাকা ছাড়া যাবে না। এই যে মেন্টালিটি যে ক্ষমতা থেকে চলে গেলেই আমাকে বিচার ফেস করতে হবে, আমাকে জেলখানায় যেতে হবে, এই ভীতি বলেন আর মানসিকতা বলেন, সেই মানসিকতাকে জোর করে ক্ষমতা থাকার চেষ্টা করছে, এবং তারই পরিণতি হলো 24 তারিখে 24 সনে 7ই জানুয়ারি আমি এবং ডামি পর্যন্ত গিয়া উনি ঠেকছে, এবং যখন আঘাত আসছে তখন সমস্ত ফাউন্ডেশনটা এত বেশি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, ওই ফাউন্ডেশনের উপরে দাঁড়ায় উনি আর যুদ্ধটা করতে পারেন নাই। কাজেই ক্ষমতা তাকে যতটুকু আমরা দূরে থেকে দেখছি যতটুকু তাকে শক্তিশালী করছে, আসলে ভিতরে ভিতরে কিন্তু উনি সব কিছু তার ক্ষয়ে গেছিল, যেহেতু পলিটিক্স ছিল না। কারণ পলিটিক্স হইল মূল ব্যাপার। আপনি রাষ্ট্র ক্ষমতা যদি গণতান্ত্রিকভাবে পরিচালিত করতে চান, দিস ইজ নট দ্য আর্মস দ্যাট ফাইটস বাট দ্য ম্যান বিহাইন্ড দ্য আর্মস অ্যান্ড ইডিওলজি বিহাইন্ড দ্য ম্যান দ্যাট ফাইটস। অস্ত্রটা যুদ্ধ করে না, অস্ত্রের পিছনে একটা মানুষ থাকে, সেই মানুষের পিছনে আদর্শটা যুদ্ধ করে, যেটা শেষ পর্যন্ত শেখ হাসিনা এবং তার সাথীদের ছিল না। এই যে আপনি যেটা বললেন শেখ হাসিনা এবং তার সাথী সবাই তো রাজনীতিবিদ এবং এদের অনেকেই মুক্তিযোদ্ধা, এবং শেখ হাসিনা মানে জাতির যে পিতা তার কন্যা, সেই কন্যার এই জনগণকে বাদ দিয়ে ভারত বলা হয় যে ভারত তোষণ রাজনীতি করেছেন এবং ভারতের উপর নির্ভর করেছে। এই আওয়ামী লীগের এই ভারত তোষণ রাজনীতির কারণটা কি? শোনেন, ভারত, আমরা তো ভারতীয়, 10,000 বছরের লিখিত ইতিহাস, তার আগেরটা নাইবা বললাম আমরা সিন্ধু পারের মানুষ, গঙ্গা পারের মানুষ, পদ্মা মেঘনা যমুনা পারের মানুষ, আমরা তো ভারতীয়। একদম আফগানিস্তান থেকে ধরে আপনার বার্মা পর্যন্ত যে ভূখণ্ড, দক্ষিণ এশিয়া যেটাকে বলা হয়, সার্ক যেটাকে, আমরা তো আসলে ভারতীয় 10,000 বছর। অনেক উত্থান পতন হয়েছে, এইটা কইলে অনেক সময় লাগবে, অনেক উত্থান পতন হয়েছে ইতিহাসের। আমি ইতিহাসেরও ছাত্র, আবার পলিটিক্যাল সায়েন্সেরও আমি ছাত্র। অনেক উত্থান পতন হয়েছে, উত্থান পতন হইতে হইতে মহাভারতের সময় আইসা দেখা গেল যে বঙ্গীয় বদ্বীপ নামে একটা অঞ্চলের সৃষ্টি হয়েছে, এখানেও কিছু মানুষের অবস্থান হয়েছে, এবং আলেকজান্ডারের সময় আইসা এখন থেকে প্রায় 3000 বছর আগে আইসা দেখা গেল বাংলা বা বঙ্গ একটা জাতিসত্তা হিসাবে দাঁড়াইছে, এবং আলেকজান্ডার গঙ্গা নদীর পশ্চিম পার পর্যন্ত আসছে, বিহার পর্যন্ত আসছে। আইসা বলছে তার সেনাপতিরে ও পারে যাব না। কেন যাবেন না? বড় দেশ, বড় বিচিত্র দেশ সেলুকাস, তার চেয়ে বিচিত্র দেশের মানুষ। কথাটা যদি রূপ করতে বলা হয়, কিন্তু কথাটার মধ্যে সত্যতা বোঝা যায়, যেহেতু আলেকজান্ডার এখানে আসেননি। যেমন সম্রাট জাহাঙ্গীর আইসাও এইখানে প্রথমে আসছিলেন 22 দিন বজরাবাইয়া। 1612 খ্রিস্টাব্দে ইসলামকা যখন মুসাকাকে পরাজিত করে সোনারগাঁও থেকে রাজধানী যখন ঢাকায় স্থানান্তরিত করে জাহাঙ্গীরনগর নাম দিল, তখন তার সম্রাটটাই বলল, হুজুর আপনি আইসা দেখে যান, আপনি বাহারিস্তানে গায়েবিন একটা বই আছে, মির্জা নাথানের লেখা, এগুলো নিশ্চয়ই আপনারা পড়েন, বলে পাইবেন, আপনি আসেন দেখে যান, আপনার নামে একটা সুন্দর রাজধানী করছে। 22 দিন বজরাবাইয়া জাহাঙ্গীর আসলেন, আইসা সকালবেলা গিয়ে নদীর পাড়ে বসলেন। তখন পোস্তা ছিল রাজধানীর, নট পোস্তা গোলা, পোস্তা, লালবাগের পোস্তা। সকালবেলা গিয়ে নদীর পাড়ে বসলেন, বুড়িগঙ্গার পাড়ে, দেখলেন নদীর পানি উত্তর দিকে যায়। বিকালবেলা সন্ধ্যার আগে আবার গিয়ে বসলেন, দেখলেন নদীর পানি দক্ষিণ দিকে যায়। জাহাঙ্গীর খুব অবাকভাবে জিজ্ঞাসা করলো তার সেনাপতি ইসলামকে, ইয়া কে আয়ে?
সকালবেলা দেখলাম নদীর পানি উত্তর দিকে যাচ্ছে, বিকালবেলা আবার দক্ষিণ দিকে যায়। ইসলামকা বললেন, হুজুর ইসি কা নাম বঙ্গাল মুল্লুক। তখন জাহাঙ্গীর বলছিল, যে দেশে সকাল বিকাল নদীর পানি গতি পরিবর্তন করে, এই দেশে বেশি দিন থাকা ঠিক না। তুমি কালকে বজরা রেডি করো, দিল্লিতে আমার কাজ আছে, চলে যাইতে হবে। আসছিল কিন্তু 1 মাস বেড়ানোর জন্য, বাংলা দেখার জন্য। বড় বিচিত্র এই দেশে। আমি সবসময় বলি, এই বাংলায় শুধু বেলিচা মিলিয়ার জুই ফুল ফুটে না, দেশে রক্ত গোলাপ, রক্ত জবা ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। যে দেশে রয়্যাল বেঙ্গল থাকে, সেই দেশে কেন আরেকটা পার্শ্ববর্তী প্রতিবেশী দেশে তোষণ করতে হবে? আমি বলছি, যে দেশ আপনার আমি বলছি, আমি কথাটা মাথায় আছে, কিন্তু ভারতের উত্তরটা দিতে আমাকে খুব চিন্তা করে দিতে হবে। কারণ আমি যে এখানে বৈশা রয়েছি, এই যে আমার কানে 2টা দেখেন, আমি কানে কিছুটা প্রবলেম আছে। আমি বয়স যেহেতু হয়েছে, যেহেতু ডায়াবেটিস আছে, এটা মাদ্রাস থেকে আনছিলাম। গত 8ই আগস্টে যাওয়ার কথা ছিল, এটা আবার নতুন করে দেখানোর জন্য। আমার এটা কিন্তু নষ্টের পথে, কিন্তু ডরে বয়ে যাচ্ছি না ইন্ডিয়াতে। কেন যাচ্ছি না এটা বুঝেন, গেলেই বলবো ফজলুর রহমান বোধহয় দালালি করতে যেতেছে। ভারতের কথাটা খুব সাবধানে, সংগোপনে বলবো না, আমি খুব সাবধানে এবং সতর্কতার সাথে বলতে হয়। ভারত আমাদেরকে সাহায্য করছে, কথাটা সত্য না মিথ্যা, মুক্তিযুদ্ধে। যে যত কথাই বলুক, ওই যে আমি আলবদর রাজাকার 2টা কথা বললেই কয় ফজলুর রহমান দুজকে যাইব, মৌলানা সাহেবরা আমার এমন গাছকেও দেখলাম, এমন নাম কইতে পারি, এমন গালাগালি করে। আলবদর রাজাকার ফজলুর রহমান বলার সঙ্গে সঙ্গে এমন একটা আইন করতে হবে, যে আইন আলবদর এবং রাজাকার যে বলে, তার 2 বছরের সঙ্গে সঙ্গে জেল হবে। এটা কালকে কইছে মৌলানা আব্দুল সালাম যুক্তিবাদী, এবং নামটা কইছে আমার, ফজলুর রহমানের 2 বছরের জেল হইব আলবদর রাজাকার কইলে। ইন্ডিয়া যে আমাদেরকে এরা কি বললো সেটা বড় কথা না। এই পৃথিবীতে যখন বাঙালির 25শে মার্চ রাত্র 12টার পরে যখন সব কিছু শেষ করে দিচ্ছিল, হাজারে হাজারে পুলিশ মারে ফেলতেছিল, ইপিআর বাঙালি মারে ফেলতেছিল, লাখে লাখে মানুষ ঢাকা শহর সাইরা চলে যেতেছিল, বুড়িগঙ্গার পানি যখন রক্তে লাল হইতেছিল, 2রা এপ্রিল একদিনে 10,000 মানুষ মারা গেছিল শুধু জিঞ্জিরা আর কেরানীগঞ্জে। দেখার যখন পৃথিবীতে কেউ ছিল না, কারণ আমেরিকা বিরুদ্ধে ছিল, চীন বিরুদ্ধে ছিল, সমস্ত মুসলিম কান্ট্রি বিরুদ্ধে ছিল, বাঙালিদের বিরুদ্ধে, বাঙালিদের যুদ্ধের বিরুদ্ধে ছিল। যখন আল্লাহ ছাড়া কোনো উপায় ছিল না, একটা দেশ আইসা আমাদের পাশে দাঁড়াইল, এবং একটা দেশের একটা রেডিও সেন্টার, এখন মনে হয় আকাশবাণী কলকাতা, দেব দুলাল বন্দ্যোপাধ্যায়, আজকের বিশেষ বিশেষ খবর হলো, এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে মনে হইতো যেন জীবিত হয়েছি। কাজেই ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করছিল, অনেকে বলবে তার লাভে করছিল, কেউই লাভ ছাড়া কাউকে সহযোগিতা করে না। আচ্ছা, যে প্রসঙ্গে আলোচনা করছিলাম, ভারত আমাদের সহযোগিতা করেছে, তার বিনিময়ে ভারতকে, যেমন শেখ হাসিনা বলেছেন, ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখতে হবে। ভারতকে সহযোগিতা করেছে, তার বিনিময়ে কি কি নিয়েছে এবং সেটা কতটা যৌক্তিক ছিল, এই জিনিসটিকে যদি একটু নজর দিয়ে দেন। আপনি আজকে আমাকে কঠিন প্রশ্ন করতেছেন এবং বিব্রত কর, তারপর আমি উত্তর দিবই। আমি আপনাকে বলি, সেই ভারত 25শে মার্চ রাত বঙ্গবন্ধু অ্যারেস্ট হয়ে চলে গেলেন, আল্লাহ ছাড়া বাঙালির আর কোনো গতি ছিল না, সব কিছু পুরে ছারকার হয়ে যাচ্ছে, কেউ কিছু বলছে না। 26শে মার্চ সারা বাঙালি জাতি যে যেখানে আছে, যে যেখানে পারে, কেউ লাঠি নিয়া, কেউ খুন্তি নিয়া, কেউ দুনালা বন্দুক নিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করছে। আর নামছে কে? নামছে সেনাবাহিনী প্রথম, এবং সেই সেনাবাহিনী যিনি যুদ্ধের ডিক্লারেশন দিয়েছে, তাকে এই গৌরবের অংশ করতেই হবে। তার নাম জিয়াউর রহমান, মেজর জিয়া। আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। প্রথমে নিজের নামে বলছে,
রেডিও সেন্টারে যারা বসা ছিল, আবুল কাসেম, সন্দীপ্ত যারা বসা ছিল, শফিক সহ, হ্যাঁ, মুস্তারি, শফি, সবাই বলল আপনি এটা কী করলেন, আপনার তো কোনো এন্ডোর্সমেন্ট নাই, আপনি কিভাবে দেশের স্বাধীনতা? তখন উনি বললেন, ইয়েস, আই মেজর দেয়ার ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মানুষ জানলো সেনাবাহিনী যুদ্ধে নামছে সব জায়গাতে, শফিউল্লাহ যুদ্ধে নামছে। আমি কিশোরগঞ্জে ছিলাম, শফিউল্লাহ 1 এপ্রিল কিশোরগঞ্জে গেছে, ওই দিকটা ময়মনসিংহ হয়ে গিয়ে আজিমুদ্দিন হাই স্কুলে গিয়ে ক্যাম্প বসাইছে। শফিউল্লাহ মেজর, পরে মেজর জেনারেল শফিউল্লাহ, খালেদ মুশাররফ, সিআর দত্ত, মীর শৌকত আলী এবং পরবর্তী সময়ে কর্নেল তাহের, পরবর্তী সময়ে কাজী নুরুজ্জামান, মেজর মঞ্জুর পাকিস্তান থেকে আইসা, মেজর জলিল পাকিস্তান থেকে আইসা, এইভাবে সেক্টরে সেক্টরে যুদ্ধ শুরু হলো। কিন্তু আমাদের শুধু বেঙ্গল রেজিমেন্ট দিয়ে তো পাকিস্তানকে মোকাবেলা করা যাবে না। এরা কোত্থেকে যে পিছাইতে পিছাইতে কোথায় গেল? জিয়াউর রহমান সাহেবের নিজের বই পড়েন, নিজের উক্তি পড়েন, নিজের লেখা পড়েন, বলে আমি পিছাতে পিছাতে সাবরুম চলে গেলাম। সাবরুমের পরে নদীটা পার হয়ে বিলোনিয়া আমাকে যেতে হলো বাধ্য হইয়া, এবং আমাকে আশ্রয় দিল। বিলোনিয়া কোথায়? বিলুনিয়া হইল ত্রিপুরায়, ইন্ডিয়ার ত্রিপুরা। এবং সমস্ত মেজরদেরকে, বিলুনিয়া না শুধু, সবাই করিমগঞ্জ আশ্রয় দিল কাকে? সিআর দত্তকে। সেটা নিয়ে কোনো প্রশ্ন সব নাই। দিল। আমার প্রশ্ন আমি যে গেলাম যুদ্ধে, জি। হাজার হাজার লাখ লাখ ছেলে যে যুদ্ধ গেল, প্রথম যে আমরা বর্ডারটা পার হইলে পড়েই গিয়া ওই যে ইন্ডিয়ার বুটের ডাইল আর গন্ধের বাদ দিয়া যে এক পেট ভাত খাওয়া 5 দিন পরে, এটা কে খাওয়াইছে আমাদেরকে? আমি জানি তাদের স্বার্থ আছে, এটা মাথায় রেখে আমি কথাটা বলি। ইন্ডিয়া খাওয়াইছে। তারপরে যে আমি যুদ্ধে গেছি, আমি যে 4 সপ্তাহ ট্রেনিং দিছি, ট্রেনিং দেওয়ার পরে যে আমি 7.62 রাইফেলটা নিয়ে যে ভিতরে ঢুকছি, এলএমজিটা নিয়ে ভিতরে ঢুকে, এটা কার ছিল? এটা ইন্ডিয়ার ছিল। সেটা বুঝলাম, কিন্তু স্বাধীন যেটা যে প্রশ্নটা বলছে ওইটা দিয়ে কেউ অস্বীকার করছে না। কিন্তু স্বাধীনতার পরে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, দেশের মানুষের সাথে কি সম্পর্ক হয়েছে, নাকি শেখ হাসিনার সাথে সম্পর্ক হয়েছে? শেখ হাসিনাটা পরে আসেন, আমি বঙ্গবন্ধুর সাথে কথাটা বলি। জি। বঙ্গবন্ধু কিন্তু ভারতের মাথার উপর দিয়ে উড়িয়েই কিন্তু লাহোরে গেছে। গেছে কিনা বলেন? ইসলামী সম্মেলনে গেছে নাকি না যায়নি? যেটার জন্য বঙ্গবন্ধুকে অনেক খেসারত দিতে হয়েছে। তার সাথীরা না করছে, বঙ্গবন্ধু বলছে আমি কারো মাখা তামুক খাই না, আমি উড়িয়ে যাবই। গেছে। এবং বঙ্গবন্ধু থাকাকালীন সময় যদি কেউ মনে করে যে শেখ মুজিবুর রহমান সবই ইন্ডিয়ারে দিয়ে দিছে, বলতে পারে। কিন্তু মাখা তামুকের খাওয়ার কথা যে বলছেন, তার বেটি কি সে মাখা তামুক খেয়েছে? হ্যাঁ, আমার মনে হয় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যু পর্যন্ত আন্তর্জাতিক রাজনীতিতে মাথা উঁচু করেই না, ছিল। বঙ্গবন্ধুর কথা বলছি না, শেখ হাসিনা তার কন্যার কথা বলছি। আমি কন্যাটা পরে আসেন না, বলেন। কন্যা তো অনেক পরের ব্যাপার। বঙ্গবন্ধু তো ইন্দিরা গান্ধীকে দিল্লিতেই বলছে কানে কানে, কোন দিন আপনি আপনার সৈন্য ফিরায় আনবেন, বলছে কি না বলেন? এবং 17ই মার্চ সৈন্য ফিরে গেছে। পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা কোনোদিন কেউ ঘটাইতে পারছে কিনা? ইন্ডিয়ান সমস্ত সৈন্য, আমি তো ছিলাম ওখানে। ইন্দিরা গান্ধী যখন, আমি ভালো বাংলা বলিতে পারে না, তারপর রবীন্দ্রনাথের ভাষা দিয়ে একটা কবিতা কইয়া তারপরে হিন্দিতে বক্তৃতা, আমি তো ছিলাম ওই মাঠে। আমি তো এই দেশের ইতিহাসের সাক্ষী ভাই, 61 বছর যাবত তো পলিটিক্স করি। সেই জন্য তো আপনাকে আমি আপনাকে বলছি, এই মুক্তিযুদ্ধের মাত্র মানে ডিসেম্বরে দেশ স্বাধীন হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি আর মাস, 2.5 মাসের মধ্যে সমস্ত সৈন্য চলে গেল। শেখ মুজিবুর রহমান যদি মেরুদণ্ডহীন মাথা নত মানুষ হইতো, তাহলে ইন্ডিয়ান সৈন্যকে যাইতো। আমাকে 1 কোটি গালি দিবে আজকে এরা, কিন্তু এটাই ইতিহাসের সত্য। চলে গেছে তারা। তারপরে আপনার চতুর্পাশে যখন ইন্ডিয়া আছে, পানির ব্যাপারে তার সাথে ঝগড়া হবে, বর্ডারের ক্ষেতের ব্যাপারে তার সাথে ঝগড়া হবে, গাছ কাটার ব্যাপারে তার সাথে ঝগড়া হবে, পাহাড়ের ব্যাপারে তার সাথে ঝগড়া হবে, বরাক নদীর মাছের ব্যাপারে, সুরমা কুশিয়ারেতে তার সাথে আপনার ঝগড়া হবে। আমেরিকার ঝগড়া তো মেক্সিকোর সাথে হবে, বর্ডারে কানাডার সাথে হবে, আমার সাথে হবে? হবে না। কিন্তু বাংলাদেশের অভ্যন্তর রাজনীতিতে কি তারা নাক গলাতে পারে? না, নাক গলানো উচিত না। তারা যে নাক গলাইছে, যে নাকটা তারা গলাইছে এইবার, এটা শেখ হাসিনার ব্যক্তিত্বহীনতা, আওয়ামী লীগের রাজনীতিহীনতার জন্য যে নাকটা গলাইছে, ইতিহাসে তাদেরকে তার জন্য কৈফিয়ত দিতে হবে।
আমি এই ব্যাপারটা করে খুব clear। আমি এই কারণে বঙ্গবন্ধুর ব্যাপারটা আমি ক্লিয়ার করে লইলাম। শেখ হাসিনা যা করছে ক্ষমতায় থাকার জন্য, ওই যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স, যদি রাজনীতিতে হাইরা যায় এবং ক্ষমতা থেকে চলে যায় তাইলে তো আমার জেল খাটতে হবে, সব কিছু শেষ হয়ে কাজেই এটা করতে গিয়ে এখন একদম এমনভাবে নিঃশেষ হয়েছে, আমি জানি না কবে কখন কোথায় এই দেশে তারা রাজনীতিতে আসতে পারবে কি আমি জানি না। একটা প্রশ্ন বলি, আপনি শুরুর দিকে বলছিলেন এবং আপনি অন্য জায়গাও বলেছেন শুনেছি যে আপনি দীর্ঘদিন আপনার এলাকায় যেতে পারেননি, বিশেষ করে যে কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি যিনি ছিলেন আমাদের বাংলাদেশে, তার সাথে আপনার কি দ্বান্দ্বিক সম্পর্কের কারণে কেন যেতে পারেননি বা এখন যেতে পারছেন কিনা? আর এই লোকগুলা এরা কোথায় আছে আল্লাহও জানে না, কই আছে। শুনি মাঝে মধ্যে উনি নাকি তার পুরান এখানে নিকুঞ্জের বাসায়, কেউ বলে পলায় আছে। আমি খোঁজ নেওয়া, শুধু তার বাড়িটা, তার বাপ দাদার যে বাড়িটা, এবং পরবর্তী সময় যেটাকে সে রাজমহল তাজমহল বানাইছিল, মিঠামনের বাড়িটা 30,000 লোক পুড়তে গেছিল পেট্রোল লইয়া, আমি এটা রক্ষা করে দিছি। অন্ত এইটা পুরো না, তোমরা এখনো পুরে নাই। তার শহরের বাড়ি অন্যরা পুরাইছে, এখানে আমার কোনো হাত নাই। কিন্তু মিঠামনের বাড়ি যেহেতু এটা আমার এলাকা, আমি রক্ষা করছি। আজকে তারা এত বিপদে আছে, তাদের ব্যাপারে কথা বলবো। হামিদ সাহেব আর আমি একসাথেই রাজনীতি শুরু করছি। উনি বয়সে আমার 5 বছরের বড়, কিন্তু ছাত্রলীগ উনি আমার আগে করছে। উনি ছাত্রলীগের প্রেসিডেন্ট, ফাউন্ডার কমিটি ইন দ্য ইয়ার 1965, আরেকজন জেনারেল সেক্রেটারি, আমি ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি। এ হলো আমাদের অবস্থানটা রাজনীতি। এবং আমরা এই পলিটিক্সটা করে গেছি, উনি কইলাম তো হামিদ সাহেব সহ আমাদের বাড়ির থেকে আমরা যুদ্ধে গেছি, হামিদ সাহেবের বাড়ির থেকে না কিন্তু। তো সেই হামিদ সাহেবের সঙ্গে আমরা, ঘটনাটা ঘটল 1975 সনের 15ই আগস্ট। আমি তখন যেমন এখন আওয়ামী লীগ করি না, কিন্তু আমার অনেক কথা মানুষ মনে করে এটা তো আওয়ামী লীগকে লাইভ দেওয়া হচ্ছে। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন, কিন্তু আমি আওয়ামী লীগকেও লাইভ দিচ্ছি না, আমি ইতিহাসের সত্য কথাটা বলছি। এতে যে যা কয় কোক, আমি সারা জীবন ইতিহাসের সত্য। ওই সময় আমি পলিটিক্স করতাম না, বাকশাল করার পরে আল্লাহর কাছে তৌবা করে পলিটিক্স ছেড়ে দিয়েছিলাম। 15ই আগস্টে যখন শিশু হত্যা, নারী হত্যা হয়েছে, আবার শপথ নিয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, যে দেশে নারী হত্যা শিশু হত্যা হয় এইটার প্রতিশোধ নেওয়ার জন্য রাজনীতি আমি করব। ওই আবার শুরু করলাম। আমি যখন রাজনীতি শুরু করলাম, আমি মুজিব বাহিনীর লিডার, আমার কাছে অস্ত্র আছে, আমি কিশোরগঞ্জের সবচেয়ে শক্তিশালী মুক্তিযোদ্ধা, আমার সাথে এক ডিস্ট্রিক্টের মোটামুটি পুলিশ এরা কেউ পারবে না। আমি তো মনে করছি কিশোরগঞ্জ দখল করে বসে থাকবো, মুস্তাক কী করবে। সেই হামিদ সাহেব আমাকে খবর দেয় না, আসো কিশোরগঞ্জে করে আইসা। হামিদ সাহেব চক্রান্ত করিয়া আমাদের অস্ত্রগুলা ধরায় দিছে, আমাকে বিপদে ফেলছে, এবং উনি নিজে মিছিল করাইছে, মুস্তাক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এরপর থেকে ওনার সঙ্গে আর আমার মিল হয়নি। তখন তো শেখ হাসিনা দেশে ছিলেন না, এবং আপনাকে ওই এলাকায় যেতেও দেয় নাই। এটা তো উনি স্পিকার হওয়ার পরে। আমি যখন আওয়ামী লীগ থেকে বেরিয়ে গেলাম 96 সনে গিয়ে আমি টেলিভিশন নিয়ে ইলেকশন করলাম, আমি পাস করলাম। আওয়ামী লীগ থেকে বের হলেন কেন? হ্যাঁ, বের হলেন কেন? আওয়ামী লীগ থেকে কেন বের হলাম, এগুলো তো অনেক কথা। আমার কাছে আমার আইকিউ তো আগেই ধরা পড়ছিল, যে দিকে আওয়ামী লীগ, বলেন একটু, যাতে এটা শুনে একটু বলবো। 91 সন পর্যন্ত আওয়ামী লীগ মোটামুটিভাবে শেখ হাসিনার নেতৃত্বে একটা জায়গাতে ছিল, যে বঙ্গবন্ধু বা জাতীয় চার নেতা বা আওয়ামী লীগাররা যে জায়গাতে আওয়ামী লীগটাকে রেখে দেওয়া গেছিল, গরিব মানুষের পেটের ভাত, পরনের কাপড়, মানুষের মুক্তি সংগ্রাম, এই জায়গাতে কিছুটা ছিল, সবটা ছিল না। আমরা ওখানে নড়াচড়া করতে পারতাম। কিন্তু 91 সনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ অসম্ভবভাবে বিস্ময়জনকভাবে পরাজয় বরণ করলো 91 সনে, যেটা পৃথিবীর কেউ বলে নাই যে আওয়ামী লীগ ওই ইলেকশনে পরাজিত হবে, বিএনপি জিতবে। কিন্তু বিএনপি জিতে গেল। জিতে যাওয়ার পরে একটা জিনিস শেখ হাসিনা খুঁজে বাইর করলো, যে আমি আমার টাকা পয়সার কারণে বা আমার দলে যেহেতু সম্পদশালী লোক নাই, সেই কারণে আমি পরাজিত হয়েছি। এবং বিএনপি কিছু কিছু জায়গাতে এই কাজটা করছিল, নতুন নতুন লোকজনরে আনছে, সচিবরা এসে যোগদান করছে অমুক কাজে। শেখ হাসিনা কিন্তু তাদেরকে দিতে পারে নাই, কারণ শেখ হাসিনার প্রত্যেক জায়গাতে নমিনি ছিল আগের থেকে পলিটিক্যাল লোকজন।
সেখান থেকে তারপরে আস্তে আস্তে উনি ওই যে বাজার অর্থনীতি যেটার সঙ্গে আমরা সবাই বিরোধিতা করলাম, মাহমুদুর রহমান মান্না আজকেও আছে, আমি আছি, আখতারুজ্জামান আছে, সুলতান মনসুর আছে, মুকুল বোস ছিল, আমরা যারা ইয়াং যারা ছিলাম, আরও কিছু লোকজন, আবু সাইদ ছিল, আমরা সবাই বিরোধিতা করলাম। এই যে বাজার অর্থনীতির রাজনীতিতে গিয়ে দেখা গেল ব্রিফ কেস ওলা লোকজন আস্তে আস্তে আওয়ামী লীগে আসা শুরু করলো, আমরা পিছনে যাইতে শুরু করলাম। এবং আমাদের যে পলিটিক্সটা, আমাদের যে চিন্তা চেতনার যে পলিটিক্সটা, সেই পলিটিক্সটা সাংঘাতিকভাবে অপমানিত অপদস্থ হইতে শুরু করলো। এবং আমরা পিছনে সারাদিন নিচে বসে রয়েছি, আমাদের নেত্রীর সঙ্গে আমাদের দেখা হয় নাই। কিন্তু ওই 29 নম্বর মিন্টু রোড বিরোধী দলের নেত্রীর বাসার গেইটে একটা লোক আসছে, তাকে জীবনে দেখিনি, হাতে একটা ব্রিফ কেস আছে, উনি এসে সোজা দোতলায় উঠে গেছে। এই পলিটিক্সটা আই ক্যান্ট টলারেট, আই কুড এক। 2 নম্বর হলো শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আমার চলে যাওয়ার ব্যাপারটা হলো আমি করতে পারলাম না এই কারণে, এগুলো শুনলে আবার এখন আরও শত্রু বাড়বে। তা ভোরের কাগজে যেদিন দেখলাম শেখ হাসিনা বসে আছেন, তার ডাইনে নিজামী, বামে সালাউদ্দিন কাদের চৌধুরী, মওদুদ আহমদ একসাথে আন্দোলন করবে জামাতকে সাথে নিয়ে, এজ এগেইনস্ট খালেদা জিয়া ফর কেয়ারটেকার গভর্নমেন্ট, সংসদের ভিতরে এবং বাহিরে একসাথে আন্দোলন করবে। ওয়ার্কিং কমিটি মিটিং ডাকলো, ওয়ার্কিং কমিটি মিটিংয়ে কেউ কথা বলে না। আমি তো আজকে স্পষ্টভাবে আরও বলতেছি, ওয়ার্কিং কমিটি মিটিংয়ে বললো তাইলে কেউ কথা বলবে না, তাইলে পাস হইলো জামাত সহ, জাতীয় পার্টি সহ, সালাউদ্দিন কাদের চৌধুরীরা সহ আমরা একসাথে আন্দোলন করব। আমি ওইটা দাঁড়ালাম, আমার কথা আছে। ওই কথা কইতে গিয়ে আমি এটা মারাত্মক বিরোধিতা করলাম। আমার এই বক্তৃতাটা এখনো আছে, যা আমি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আমি আমার আদর্শ বিসর্জন দিয়া আমি এদের সাথে ঐক্য করব না, এদের সাথে আন্দোলন করব না। এবং সেদিন শেখ হাসিনা আমাকে বলছিল, তুমি আমার পেটের চাও, আমার দূরে খাইতে চাও, তুমি চাও না আমি পলিটিক্স করি, আমি দেখবো তুমি কিভাবে পলিটিক্স করো। দ্যাট ওয়াজ মাই ফল্ট ইন। এবং সেখান থেকে আরও ঘটনা আছে, সেইগুলা ভিতরের ঘটনা নাইবা বললাম। আমার মিল পড়তেছিল না, আমি খালি মনে করতেছিলাম কিভাবে এখান থেকে নিষ্কৃতি পাওয়া যায়। আচ্ছা, এরপরে যে বিএনপিতে যোগ দিলেন, কিন্তু বিএনপির সাথেও তো সেই জামাতের মানে যৌথভাবে তারা কাজ করেছে। এরপরে তো আমি বিএনপিতে যোগ দিই নাই। ও, তারপর 3 বছর ঘরে বসে রয়েছে। আচ্ছা, 96, 97, 98, 99 সনের 29শে ডিসেম্বর গিয়ে কাদের সিদ্দিকী সাহেবকে নিয়ে, উনি প্রেসিডেন্ট, আমি জেনারেল সেক্রেটারি হইয়া, প্রতিষ্ঠাতা হইয়া, আমরা দুইজনে মিললে কৃষক শ্রমিক জনতা লীগ নামে একটা দল করলাম। আচ্ছা, সেই দল 99, 2000, 2001, 2002, 2003, 2004, 2005, 2006 7 বছর করছে। কি কোন আপনি? জীবনে 7টা বছর কৃষক শ্রমিক জনতা লীগ করলাম। এবং বিএনপি ক্ষমতা থেকে চলে গেল, লগি বইটার মার খাইলো, কেউ বিএনপির জিজ্ঞাসা করে না। 1/11 আসলো, অসহায় বিএনপি তখন অসহায়, কেউ বিএনপি করে না। খালেদা জিয়া আমাকে ডাকলেন, কথাটা খুব বুঝার চেষ্টা, কারণ ছাত্র রাজনীতি থেকেই তার সঙ্গে আমার রিলেশন ছিল, ফজলুল চন্নুর রিলেশন ছিল। এবং উনি আমাকে বললেন যে আপনি আমার সাথে রাজনীতি করেন। আমি বললাম, আমি অনেকগুলা কথা বললাম যে এইবেলা, উনি সবগুলা কথাই এগ্রি করলেন। ওই আমি ওনার সঙ্গে গেলাম। এখন বিএনপি জামাতের সঙ্গে পলিটিক্স করে বা করবে, বিএনপি আর আওয়ামী লীগ দুইটা কিন্তু এক জিনিস না। বিএনপি যে প্ল্যাটফর্ম, আওয়ামী লীগ যে পার্টি, এই প্ল্যাটফর্মে, বিএনপির প্ল্যাটফর্মে শত ফুল ফুটবে। কমলাপুর স্টেশনে কেউ যাইব চিটাগাং, কেউ যাইব ময়মনসিংহ, কেউ যাইব রংপুর, কেউ যাবে খুলনা। প্ল্যাটফর্ম বিএনপি সবাইকে এখানে করে। আর বিএনপিতে এখানে ডিসিশন মেকিং আমি কেউ না, কিন্তু আওয়ামী লীগ আমি ডিসিশন মেকিং ছিলাম। আর বিএনপির ঘরে আমি গেছি, আমি তো ওখানে কি বলবো, মেহমান বলবো না, তবে তারা তো আর আমাকে এই ব্যাপারে করে না। আমি আমার মতো করিয়া যতটুকু সম্ভব, জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন, বিএনপিতে বহু মুক্তিযোদ্ধা আছে এবং নেত্রী এটাকে ওপেন স্পেস দিছে, আমাকে কেউ না করে না। কাজে আমি আমার মতো করিয়া যতটুকু সম্ভব পলিটিক্স করে যাচ্ছি, করতেছি। এইখানে ডিসিশনে, বিএনপির ডিসিশনে হাত দেওয়ার মতো আমার তো কোনো নাই রাইট। কিন্তু আপনি এটাকে কিভাবে দেখবেন, এখন যে বিএনপির সাথে জামাতের এই সময়, এই 24 আগস্টের পরে একটা দ্বান্দ্বিক সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি,
কিন্তু এর আগে তো তারা রাষ্ট্র পরিচালনাও করেছে একসাথে। কিন্তু এই জায়গায় এসে কি পরিবর্তন হলো যে এই দুটো দলের মধ্যে একটা দ্বান্দ্বিক সম্পর্কে, এটা কি কোনো মানে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? এটা ব্যাখ্যা হলো বিএনপিকে মনে করতেছে জামাতের যে অফুরন্ত এবং অন্যায়, আমি অন্যায় বলবো, অন্যায় যে আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা, তারা মনে করতেছে এখন তারা যে জায়গায় আছে তাদের বিএনপির আর প্রয়োজন নাই। যাদের ডানার নিচে থাইকা, যাদের শাড়ির আঁচলের নিচে থাইকা, যারা নিজের যান বাঁচাইছে মার্কা পর্যন্ত, ধানের শীষ মার্কা নিয়া, তারা এখন আর তাদের প্রয়োজন আছে মনে করে না। তারা এখন স্লোগান দেয় 2 সাপের 1 বিষ, নৌকা আর ধানের শীষ। তারা মনে করতেছে এখন ইউনূস সাহেবের যে শক্তি কাজ করে, তাদের যে সন্তানেরা কাজ করে, এই যে 4-5টা যে ফ্রন্ট আছে, এই ছেলেদের ফ্রন্ট আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে, এবি পার্টি আছে, জামাত মনে করতেছে, এবং আরও যারা যারা এখন অন্যান্য রাজনৈতিক দল করতো, ইসলাম কিনা ওই যে আমি শাসনতন্ত্র, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আছে, বা ওই যে আমাদের মামুনুল হক সাহেবদের দল আছে, সব মিল্লা যদি একত্র ইসলাম, তাইলে তারা শরীয়তের একটা রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে কায়েম করতে পারবে, এই স্বপ্ন তারা দেখতেছে। এটা ভালো কাজে এটা বিএনপিকে তারা বাদ দিয়ে দিতে চায়। এটা হলো তাদের অধিক উচ্চাকাঙ্ক্ষার জন্য জামাত নিজে নিজে দূরে সরছে, বিএনপি তাদেরকে দূরে সরাইয়া দেয় নাই। আপনি তারেক রহমান সাহেবের কথা শুনলেই বুঝবেন। জামাত বরং আস্তে আস্তে, হে আমাদেরকে চিনো, আমরা কি এখন কারো কথায় চলি? বিএনপি যেটা কয় এটা উল্টা কয়। বিএনপি যদি কয় জাতীয় সংসদ নির্বাচন, জামাত বলবে স্থানীয় নির্বাচন। কিন্তু একটা পর্যায়ে এমন যাবে, আসবে একটা পর্যায়ে, এমন আমি বলে গেলাম, এমন একটা পর্যায়ে আসবে যে জামাত যখন দেখবে যে না এখনও তারা অত বড় হয় নাই, বামন হইয়া চান্দে যাওয়ার আশা করে লাভ নাই, তখন আবার দেখবেন ওই জায়গায় ফেরত আসবে। এটা হলো আমার ধারণা। বিএনপি আজকে বাংলাদেশের যে কালো অধ্যায়টা চলতেছে, অনিশ্চয়তা তৈরি জামাতের উচ্চাকাঙ্ক্ষার জন্য। আচ্ছা, এখন তো এই আজকের বাংলাদেশে আছি। এখন 5ই আগস্টের পরে যে ছাত্র জনতা একটা অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এখন তো মানুষ তো একটা স্বপ্ন দেখেছিল, যেমন আপনারা মুক্তিযুদ্ধ করে যে একটা স্বপ্নের বাংলাদেশের কথা ভেবেছেন, আমরা 90-এর আন্দোলনেও এরকম একটা স্বপ্ন দেখেছিলাম, সেই সুযোগটা হাতছাড়া হয়েছে। এখন এই আন্দোলনের সুযোগটা এসেছে এবং শিক্ষার্থীরা একটা রাজনৈতিক দলও গঠন করেছে। আমি প্রথমে জানতে চাইব যে এই যে শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করলো, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং এদের ভবিষ্যৎ কি দেখেন? প্রথমত আপনার এই কথাটার সঙ্গে কিছুটা না, আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। 71 আর 24 বা 90 এক জিনিস না। আমি এক জিনিস বলি নাই, আমি বলেছি তখন আপনার স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন হইলো আপনার ঘর ছিল না, ঘর পাইছেন, বাড়ি ছিল না, বাড়ি পাইছেন। এইটার উপরে দাঁড়ায় এখন আপনি 24 করতেছেন বা 90 করতেছেন। ঠিক আছে, বারবার তো আমরা হোঁচট খেয়েছি। 71-এ আমরা যে দেশটা পেলাম, বাড়ি ছিল না, ঘর পেলাম, কিন্তু তারপরে দেশটা গড়ার যে আমরা স্বপ্ন দেখেছিলাম সেটা আমরা হোঁচট খেয়েছি। 90-এ এসে একবার হোঁচট খেলাম, আবার সেই যে রাজনৈতিক যাদের কাছে আমরা দেশটা পরিচালনার জন্য দিই, যাদের কাছেই দিয়েছি তারাই তো জনগণের আকাঙ্ক্ষাকে রাখতে পেরেছে বলে মনে হয় আপনার? আমি আপনাকে খুব ক্লিয়ার বলি, প্রথম স্বাধীনতা পায় আমেরিকানরাও কিন্তু 100 বছর হোঁচট খাইছে। অনেকে বলে 300 বছর হোঁচট খাইছে ব্রিটিশরা, তারা কিন্তু এখন একদম পলিশড হয়েছে। আমরা তো মাত্র 54 বছর, আর হোঁচট খাইছি ঠিকই, কিন্তু একদম কিছুই হয় নাই গত 54 বছরে। এটা যারা বলে তারা বোধহয় জিনিসটা ভাইবা দেখে না যে 385 কোটি টাকার বাজেট ছিল 70 সনে পূর্ব পাকিস্তানের 70 সনে বাজেট ছিল 385 কোটি টাকা। 72 সনে স্বাধীন বাংলাদেশে তাজউদ্দিন সাহেবের প্রথম বাজেট হলো 750 কোটি টাকা। আর 54 বা 53 বছর পরে হাসিনার শেষ বাজেট ছিল, বা এখনকার শেষ বাজেট হলো 7.5 লক্ষ কোটি টাকা। একদম কিছুই হয় নাই বাংলাদেশ পাইয়া, খালি আমরা ভুল করে সব শেষ করি। নো, বাঙালির ছেলে কিন্তু কোটিপতি ছিল না। আমরা শুনতাম কিশোরগঞ্জের জহুরুল ইসলাম, চট্টগ্রামের একে খান, 2 জনের নাম শুনতাম। এখন তো ওরা গোনার মধ্যেই না।
এখন তো হাজারে হাজারে 22,000 বাঙালি আছে, 22 পরিবারের বদলে হাজার হাজার চুরিদারি করতেছে। বাঙালির ছেলের তো ব্যাংক ছিল না, বাঙালির সন্তানের ব্যাংক হয়েছে। বাঙালির ছেলের ইন্স্যুরেন্স কোম্পানি ছিল, শেয়ার মার্কেট কিচ্ছু ছিল না, সব কিছু হয়েছে। কিন্তু বাঙালির ছেলে কিন্তু এই যে গন্ডায় গন্ডায় জেনারেল ছিল না, জেনারেল ওয়াকারুজ্জামান কর্নেল হয়ে উসমানীর মতো ব্রিলিয়েন্ট অফিসারকে রিটায়ার করতে হয়েছে। বাঙালির ছেলেরা এখন গন্ডায় গন্ডায় জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল। বাঙালির ছেলেরা সিনিয়র সচিব, সচিব ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, শয়ে শয়ে হাজারে হাজারে। বাঙালির ছেলেদের মধ্যে এখন ক্রিকেট টিম। ইমরান খানদের যারা বল ঠুকাইতো 71 সনে বল ঠুকাইছে, এখানে খেলা হইতেছিল পাকিস্তান ভার্সেস এটারে কি কয় আরেকটা টিমে খেলা হইতেছিল 1 মার্চ, গন্ডগোল হইল স্টেডিয়ামে। তখন বাঙালি একজন ছেলে চান্স পাইলো, উনি আছেন এখনো, তাদের দিল তুই বলটা টুকাইয়া দিবে আমাদেরকে। পাকিস্তান থাকলে বাঙালির ছেলে বল টুকাইতো ক্রিকেটের। এখন কিন্তু একটা পতাকা নিয়ে গিয়ে দাঁড়ায়, অনেক সময় পাকিস্তানকেও পরাজিত করে ফেলে, ইন্ডিয়াও পরাজিত করে ফেলে। বাঙালির মেয়েরা কিন্তু এখন এশিয়াতে ফার্স্ট হয়ে যায় ফুটবল খেলে। কাজেই একদম কিছুই হয় নাই আমাদের। এইটা বলাটা বোধহয় স্বাধীনতা আমাদেরকে কিছুই দেয় নাই, এটা বলাটা বোধহয় খুব বেশি কৃপণতা হবে, এটা ঠিক হবে না। আমাদেরকে দিছে, হ্যাঁ, তবে বলে না, এটা কেউই বলে না। আমরা যদি ভুল না করতাম, অনেকগুলো স্বপ্নের দিকে আমাদের রাষ্ট্র শাসন ব্যবস্থার ব্যাপারে অনেক ভুল করছি, লুট করে অনেক ভুল করছি। এটা না করলে হয়তো বা আমার এখন মনে হয় রাষ্ট্র শাসক যদি সেই রকম হইতো, যেটা স্বপ্ন দেখছিলাম আমি ইউনূস সাহেবকে নিয়ে 8ই আগস্ট, আমি ফজলুর রহমান হাততালি এত জোরে দিছি। আপনার স্বপ্ন কি একটু ফিকে হয়ে গেছে এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ কি? কারণ হইল আমার মনে হইতেছে রাজনীতিবিদার নোবেল লরিয়েট এক জিনিস না। এনজিও সারা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ, আর রাজনীতিবিদ এক জিনিস না। আমার কাছে মনে হয়েছে ইউনূস সাহেবের কাছ থেকে মানুষ যেটা আশা করছিল, মানুষ খুব হতাশ হয়েছে। এবং এমন জায়গাতে উনি পলিটিক্সটাকে এখন নিয়ে গেছে, এটা খুব ক্ষুদ্র জায়গায় গিয়ে সীমাবদ্ধ হয়ে গেছে। এখন আমার এখানে আসতেই ইচ্ছা করে না। আপনি যে ডাকছেন আমাকে, আমার আসতেই ইচ্ছা করে না। কেন জানেন? এখানে এই দেশে কোনো পলিটিক্স নাই, নো পলিটিক্স ইন দিস কান্ট্রি। এই দেশে এখন হলো ভাগ বাটোয়ারার প্রশ্ন। এই যে ছেলেপেলেরা যে রাষ্ট্র ক্ষমতা করতেছে, আমরা এই করছি এই করছিস, তারা একটা কিছুই করে নাই, শুধু একটা এটারে কি কয় কিংস পার্টি করছে। কিংস পার্টি করে আমার কাছে মনে হয়েছে আমি তাদেরকে কোনো করতেছি না, দুর্নাম করতেছি না। তাদের মানসিকতাটা, তা তো আমার ছেলে, আমি তো তাকে বকতেই পারি, ধমক দিতেই পারি তাকে আমি। কারণ যে ছেলেটার বয়স 26 বছর, আমার ছেলের ছোট ছেলের বয়সও 26-এর বেশি, আমার বড় ছেলের বয়স 44 বছর। কাজে আমি ছেলেটাকে তো বলতেই পারি, আরে বাবা তোমার মানসিকতা তো বোঝা যায়। 2 দিন হয়েছে না তুমি পার্টি করছো শেরাটনে, ইন্টারকন্টিনেন্টে তুমি ইফতার পার্টি দাও কেন? এটা তোমার মানসিকতা, কয় টাকা খরচ করে দিলা, এইটা বড় কথা না। তুমি তো যাও না ক্ষেতের আইলে, তো এখন পর্যন্ত তুমি যাইবা বলেও মনে হয় না, কারণ গাড়ি দৌড়ায় তো ক্ষেতের আইলে যাওয়া যেত না। 4 কোটি টাকার গাড়ি, হেলিকপ্টার দৌড়ায় তো তুমি 30 লাখ টাকার হেলিকপ্টার খরচ করে তুমি 30,000 টাকার কম্বল দাও। তোমার মানসিকতা তো বোঝা যায় তুমি কে, তোমরা কি করবা এই দেশে। এবং সবাইকে তুমি বেয়াদবি করে কথা বলো। 2টা বেয়াদবি কথা দেখেন, আমি আপনাকে বলি। সারজিৎ যে ছেলেটা, আমি তার বাপের বয়সটা দেখছি, আজকেও দেখছি বাপের বয়সটা আমার চেয়ে 15 বছরের ছোট তার বাপ, ঠিক আছে? কিন্তু আমি তাকে স্নেহ করি। ছেলেটাও আছে, ভালো বক্তৃতা করতে পারে, সে যাই যতটুকুই করে। সে বলে ফেললো শেখ হাসিনাকে ফাঁসিতে লটকানোর আগ পর্যন্ত এই দেশে নির্বাচনের কথা কেউ যেন না ভাবে। হ্যাঁ, কেউ যেন না বলে। কত এই সম্রাট আকবরের ছেলে সে। আজকে দেখলাম যার উপরে সমস্ত দায়িত্ব 26 বছরের এই ছেলেটি, তার নাম নাহিদ ইসলাম। আপনারা আমাদের সাথে একমত হন, আমরাই ইলেকশন দিয়ে দিব। আপনি দেখেন কুলিয়া, এগুলা চোখের পানি আসে। এরকমও অসহায় হয়ে গেলাম। আরে আইয়ুব খানকে 2 পয়সার ট্যাক্স দেনি আমি, ফজলুর রহমান। এহিয়া খানকে ট্যাক্স দেনি, তার বিরুদ্ধে যুদ্ধ করছি আমি। এই ছেলে বসে আপনারা আমাদের সাথে একমত হন, বিভিন্ন ব্যাপারে আমরা ইলেকশন দিয়ে দিব, তাহলে তোরা ইলেকশন আটকায় রাখছস।
এই দেশটা কত ছোট হয়ে গেছে। একটা 26 বছরের ছেলে যদি বলে আমরা ইলেকশন দিয়ে দিব, আপনারা আমাদের সাথে একমত হন, আমরা কই গেল সেই লোক? কোথায় গেল শেরে বাংলা একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? কোথায় গেল তাজউদ্দিন, মনসুর আলী, কামরুজ্জামান, সৈয়দ নজরুল? কোথায় গেল জেনারেল উসমানী, মেজর জিয়া, 11 জন সেক্টর কমান্ডার? কোথায় গেল এই দেশের ইউনিভার্সিটির বড় বড় ভাইস চ্যান্সেলররা? কই গেল? একটা ছেলে যখন বলে আমাদের সাথে একমত হন, আমরা ইলেকশন, ওটা তোর কাছে এটা বন্দি আছে দেশটা। এই দেশে তো বাঁচতে ইচ্ছা করে না। এরা এইভাবে কথা বলে কেন? আমি তো বুঝি না তো। এত অহংকারী কথা, এত বেয়াদবি কথা ছেলেরা বলে কেন? আমি কালকেও বলছি, আমার ছেলে, আমি তার সমস্ত সম্পত্তি আমি লিখে দিয়ে দিব, কিন্তু তার বেয়াদবি সহ্য করব না। জিনিসটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে এই দেশে। আমি আরেকটা কথা বলি, আমার কাছে প্রশ্ন আসে। আজকে দেখলাম, আজকে এইখানে আপনার এখানে বসেই দেখলাম, আস্তে আস্তে দেখলাম রাশেদ খান মেননের বয়স হইল 82 বছর। রাশেদ খান মেনন কে? উনি তো আওয়ামী লীগ করেন নাই জীবনে। আওয়ামী লীগের সাথে জীবনের শেষ দিকে গিয়ে একটা ঐক্য করছে, 14 দলীয় জোট করছে। রাশেদ খান মেনন এমন কোনো ডাকাত, বদমাইশ, লুটেরা, হাইজাকার আমার কাছে মনে হয় না। হইতে পারে সেই আন্দোলনে এইসব করে ভুল করছে, তার ফাঁসিও হইতে পারে, কিন্তু যেভাবে তার 2টা হাত পিছন দিক দিয়ে বাঁধছে চোরের মতো, একদম চোর মানে গরু চোরের চেয়েও খারাপভাবে যেভাবে 2টা হাত বাঁধছে, এগুলো সহ্য হইতে চায় না। অনেরা আমাকে বকতে পারে, কিন্তু জিনিসটা কি আমরা খালি আবার আমরা যখন এরা যখন ক্ষমতা থাকবে না, এদের হাতও চোখ ওইভাবে বাঁধবে। এই একটা দেশ সৃষ্টি করার জন্য কি আমরা মুক্তিযুদ্ধটা করছিলাম? আমি যেমন চাই না যে ইউনূস সাহেবের এই যে 10 তলায় হাঁটায় তুলছে শেখ হাসিনা, চৈত্র মাসের রোদ্রের মধ্যে মাথার মধ্যে ফ্যান দেয় নাই, এইটা যেমন আমি সাংঘাতিক বক্তৃতা করে ঘৃণা করছি। এখনো যদি এই শ্রেণীর একজন লোকের উপরে সেই ধরনের অবিচার হয়, অত্যাচার হয়, আমি সেইটাকেও ঘৃণা করব। আমি তো সত্য কথাটা বলতে চাই। রাশেদ খান মেননরে কি করতে চান? ফাঁসিতে ঝুলায় ফেলতে চান বাংলাদেশে? কি এর লাগি? হয়তো বা সে একটা ভুল করছে, কিন্তু সে তো রাশেদ খান মেনন। তার তো ইতিহাসের, বাংলাদেশের ইতিহাসের, পাকিস্তানের ইতিহাসের সঙ্গে তো তার সাংঘাতিক ধরনের লিডিং পার্ট আছে। আমি অন্যদের কথা নাই বা বললাম, লিডিং পার্ট আছে। তো আমি এই দেশটা তো ওই জায়গাতে চলে গেছে। আজকে কারা আছে বলেন? কোন রাজনৈতিক দল আছে যার ইজ্জত আছে, সম্মান আছে? ওই ইউনূস সাহেবের দল, আমার মনে হয়, দল বলবো না, সরকার, আমার মনে হয় যে উনি যে কি নাম ওনার যে প্রেস সেক্রেটারি, ওই যে মহান ব্যক্তি যে শফিকুল আলম, আমার মনে হয় উনি কইছে ইউনূস সাহেবরে যে কিছু প্রশ্নপত্র পাঠায় দেন, হ্যাঁ না কয়ে লিখে দেখ, তুমি এইটা কি ঠিক আছে না বে ঠিক আছে, ঠিক যেটা ঠিক আছে এইটার মধ্যে ঠিক চিহ্ন দেও, আরেকটার মধ্যে ক্রস চিহ্ন দেও। এই পলিটিক্যাল পার্টিগুলারে ছাত্র বানাইছে, কালকে যারা ডাকবে ছাত্র বানাইছে। আমি যদি আমার দলের নেতৃত্ব ফয়লেই কইলাম না, বেয়াদবি বন্ধ রাখেন। ক্ষমতায় যাইতেই হবে, প্রধানমন্ত্রিত্ব করতেই হবে একটা দেশে। নো, করি না প্রধানমন্ত্রিত্ব। আমি আপনাকে বললাম আমার নাম ফজলুর রহমান। মন্ত্রী তো পরের কথা, প্রধানমন্ত্রিত্ব হইতে হইলে 10 দিন চিন্তা করে হইতে হবে এই দেশের প্রধানমন্ত্রী হওয়া যায় কিনা। আপনি প্রশ্নপত্র পাঠায় দিচ্ছেন, কিছু যদি সমর্থন করেন, হা না লেখেন, ইত্যাদি ইত্যাদি, সবরে ছাত্র বানায় ফেলেন। তারা পায়ের উপরে পাও তুললে বৈশা রাখে, অন্যরা সব ছাত্র। পলিটিক্যাল পার্টিস, এই বাংলাদেশের পলিটিক্যাল, পূর্ব পাকিস্তানের পলিটিক্যাল পার্টিরে কতবার 56 সন থেকে ধরিয়া, গুলাম মোহাম্মদ থেকে ধরে আইয়ুব খান পর্যন্ত, ইহিয়া খান পর্যন্ত গোল টেবিলে ডাকছে, ফরাস বিছানা করে সব একসাথে বসছে, সবার সমান মর্যাদা। আর এখানে ছাত্রের মতো বসায় রাখে। তাও আমাদের রাজনৈতিক দলগুলা যায় দৌড়ায় দৌড়ায়, ডাকছে তো একটু তো কেক টেক খাওয়ান যাবো, ভালো কেক আনবো গিয়া 5 স্টার হোটেল থেকে। আমি এই যে পলিটিশিয়ানদেরকে এইভাবে অপমান করা হচ্ছে, পলিটিক্যাল পার্টিকে এইভাবে অপমান করা হচ্ছে, নীতিহীন, আদর্শহীন একটা রাষ্ট্র, নীতিহীন, আদর্শহীন একটা রাষ্ট্র। এটা এই দেশ কি আদর্শের উপরে চলছে?
এদেশ কি মুক্তিযুদ্ধ বিশ্বাস করে? 6 মাস করে নাই। মুক্তিযুদ্ধ 6 মাস মৃত ছিল, আইসিইউতে ছিল এই ছেলেদের হাতে। এই দেশে জীবিত ছিল 47 আর 24। এত মুক্তিযুদ্ধকে আইসিইউতে পাঠায় দিয়েছিল। আমাদের মতো কিছু কিছু ফজলুর রহমানদের মতো ওই যে কি ডাক্তার কয়, কুয়াক ডাক্তার। মুক্তিযুদ্ধ বলছি না, এখনো জীবিত আছি রে, এখনো কিন্তু জীবিত আছি। গুলি করে মেরে ফেলতে পারো, কিন্তু মুক্তিযুদ্ধ ছাড়বো না। যে মুক্তিযুদ্ধের জন্য যুদ্ধ করতেছি, পাশের থেকে সাথীটা লাফ মেরে 5 ফিট উপরে উঠে গেছে গুলি খায়া, আর শুধু বলছে মামা মারে একটু দেখো, মরে গেছে, কবর দিয়েছি বর্ডারে। মা পাগল হয়ে মরছে একমাত্র ছেলের মৃত্যুতে। সেই মুক্তিযুদ্ধ ভুলে যেতে হবে আমার, সেই মুক্তিযুদ্ধ বলে যেতে হবে যে মুক্তিযুদ্ধ আমার বোনকে বিধবা করছে, আমার বাপকে সন্তান হারা করছে, আমার ভাইকে এতিম করছে, আমার মাকে ধর্ষিতা করছে। সেই মুক্তিযুদ্ধ আমার ভুলে যেতে হবে। 30 লাখ লোকের রক্ত কেন? 6 মাস তারা বলেই নাই যে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, কেন বলবে না? কারণ এটা বললেই এই যে মৌলভী সাহেবরা আমারে বকবো, আমি নাম বলে দিতে পারবো। আমি কিন্তু একদিন জামাতের আমিরের কাছে লিস্ট দিব যে আপনি আমাকে এত বকছেন কেন, আপনার লোক আমাকে এত বকছে কেন, আপনারা 20 বছর বিএনপির সাথে মিল্লা রয়েছেন, আমি না হয় 2টা কথা, আমি কি খারাপ কথা কইছি? আমি বলছি সারা রাত আপনারা গিয়া ওয়াজ পড়েন, মিলাদ শরীফ পড়েন, আমি ওইটা পছন্দ করি। সারা জীবন গিয়া ওয়াজ মাহফিলে বসে রয়েছি, কিন্তু এখন তো আর ওয়াজ মাহফিল আল্লাহ রসুলের কথা বেশিক্ষণ না, যতক্ষণ রাজনীতির কথা। তা আপনি ওয়াজ করতে পারলে আরেকজন লালনের গান গাইতে পারবে না কেন? নাটক করতে পারবে না কেন? আমি কেন যাত্রা গান গাইতে পারবো না? হ্যাঁ, মোদের বাড়ির দক্ষিণ পাশে গো দাইমা কিসের বাদ্য বাজে গো, একটা গরিবের সন্তান কেন এই গানটা গায়ে তার মনে শান্তি আনতে পারবে না? আমি কেন শাহ আব্দুল করিমের গান, উকিল মুন্সির গান, জালাল খার গান আমি কেন গাইতে পারবো না? আমি কেন এই দেশে নাটক করতে পারবো না? আমি কেন সাহিত্য সংস্কৃতি পড়তে পারবো না? আমি কেন কবিতা পড়তে পারবো না? বলো বীর, বলো উন্নত মম শির, শির ইনেহারি আমারই নত, আপনি ঢিলাইবেন। এই কথা বলার উপরে কতবার যে আমার দুজকে নিছে। এক মৌলানা বলছে, উনি আবার মুফতি বলছে ফজলুর রহমান কোনোদিন বেহেস্তে যাইতে পারবে না। আমি মৌলানাকে একদিন গিয়ে টিকিটটা খুঁজা, হুজুর আমার উপরে তো অভিশাপ দিয়ে না, আপনি টিকিটটা আমার দিয়ে দেন যাতে আমি বেহেস্তে যেতে পারি। এই তো এই দেশে হইতেছে। 21শে ফেব্রুয়ারি হয় না। 21শে ফেব্রুয়ারি ইস্তেমার মাঠের মধ্যে কোনো বেশকম নাই। বাংলা একাডেমির মাঠ আর টঙ্গীর ইস্তেমার মাঠের মধ্যে কোনো বেশকম নাই। একদিনের জন্য আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? গানটা আমি শুনি নাই, আমি শুনি নাই। আজকে 12ই মার্চ চলে যেতেছে, আমি ফজলুর রহমান শুনি নাই। 12ই মার্চ চলে যেতে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব, একটা গান আমি টেলিভিশনে শুনি নাই যে 12ই মার্চ আজকে এই হয়েছিল। অথবা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আমি শুনি নাই। 16ই ডিসেম্বরে কোনো গান হয় নাই যে গানটা শ্রেষ্ঠ গান, সবকটা জানালা খুলে দাও না ওরা আসবে, এই গানটা এবার শুনি নাই আমি। সব কিছু আপনারা শেষ করে দিতে চান, এরপরে বলবেন এটার নাম বাংলাদেশ। সবাইকে বিষ খাওয়াবেন আপনারা। হ্যাঁ, আপনি আপনার আদর্শ করেন, আমি আমার আদর্শ করব। আপনি ইসলাম করতে চান, বাংলাদেশটাকে মাইনা করেন, আসেন ভোট করি। আপনি জামাতে ইসলাম আপনি চান, শরিয়া আইন, আপনি ইসলামী ঐক্য জোট আপনারা শরিয়া আইন চান, আপনি মামুনুল হক শরিয়া আইন চান, ঠিক আছে, আপনারা সবাই ঐক্য হইয়া সমস্ত মৌলানা সাহেবরা মিললে একটা ভোট করেন। আর আমি বলবো আমি ফিদ দুনিয়া ওয়াফিল আখেরাত, আমি এখন দুনিয়াদারি চাই, গণতন্ত্র। রাজনীতির বেলা আমি গণতন্ত্র চাই, আমি মানুষের পেটের ভাত পরনের কাপড় চাই, আমি জিনিসপত্রের দাম কম চাই, আমি শিক্ষা শেষে চাকরি চাই, আমি গরিব মানুষের পেটে ভাত দিতে চাই, আমি বস্তিতে যে 60 লক্ষ মানুষ ঘুমায় তাদের মাথার উপরে ছাউনি দিতে চাই, আমি এদেশে নদীতে মাছ আনতে চাই, জমিতে ফসল আনতে চাই। বাস্তব কথা, ফিদ দুনিয়ার কথা বলবো। মানুষ যদি আমাকে ভোট দেয় আমি এই দেশের দায়িত্ব পালন করব। আর আপনার ইসলাম যদি মানুষ ভোট দেয় আপনি সেটা পালন করেন, শরিয়া আইন করেন, আপনাকে আমি স্যালিউট দিব। কিন্তু আমি এই কথা বললে আপনি আমাকে বকাবকি করেন, নিকৃষ্ট শ্রেণীর বকাবকি করবেন কেন? আপনারা ইসলাম করেন, আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামের নামে আমাকে গালাগালি করেন কেন?
এটা তো সহ্য হয় না। ইসলামকে আপনি এত কুৎসিতভাবে গালাগালি করার কাজে লাগান কেন? কি করে আমি নাম বলতে পারি, কিন্তু এদের নাম বলে আমার মুখটাও পবিত্র করব না। কি বকাবকি করে। আচ্ছা, এখন একটু অন্য প্রসঙ্গে আসি। বিএনপি যে দলে আপনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এই বিএনপি এখন কি এতদিন তো আন্দোলন করেছে, চেষ্টা করেছে স্বৈরাচারীকে বা পেশ সরকারকে পতন ঘটানোর, তারা অনেক জেল জুলুম খেটেছে, কিন্তু এখন কি বিএনপি ঠিক পথে আছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, ঠিক পথে আছে। এই যে এত অভিযোগ শুনছে যে আওয়ামী লীগ যেখানে চাঁদাবাজি করতো, দখলদারিত্ব করতো, বিএনপির লোকজন সেখানে দখলদারি চাঁদাবাজি করছে, এরকম অভিযোগ কি আপনারা পান? হ্যাঁ, পাই। কিন্তু দখলদারি চাঁদাবাজি কতজনে করতেছে। আমি আপনাকে একটা কথা বলি, মনে করেন একটা উপজেলায় 10টা লাইসেন্স ছিল আওয়ামী লীগেররা করতো। কি লাইসেন্স? ফুড লাইসেন্স। একটা উদাহরণ দিচ্ছি আমি, এই বাংলাদেশের সব মানুষ শুনুক। 10টা ফুড লাইসেন্স সব আওয়ামী লীগের হাতে ছিল। এখন তো আওয়ামী লীগ নাই, তো ফুড লাইসেন্সটা তো কেউ না কেউ নিতে হবে। কাকে দিবে? আবার আওয়ামী লীগকে দিবে? এই কথাটা আপনি আমাকে বলেন। আবার সেই লোকটাকে দিবে যে লোকটা পালায়ে গেছে গা, গত 15 বছর যে ফুড লাইসেন্স দেয়া সব কিছু লুট করছে, অন্তত তার লিমিটেশনের মধ্যে। এখন আবার তাকে দিতে হবে নাকি অন্য কাউকে দিতে হবে? এই কথাটা আমাকে উত্তর দেন। সেটা কি নিয়মতান্ত্রিকভাবে তো দিতে হবে, হ্যাঁ, নাকি জোর করে নিতে হবে? নিশ্চয়ই নিয়মতান্ত্রিকভাবে দিচ্ছে। সেটা কি আপনি হচ্ছে? জানি ইউএন অফিসে যখন বসছে, সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকতেছে, সবাইকে বলতেছে আপনারা কে কিভাবে নেবেন বলেন, এবং নিতে হবে আপনি যৌক্তিকভাবে এবং আইনগতভাবে। তো এখন তো জানেন ইউএনওর যে পাওয়ার আছে ঠিকই, কিন্তু তার মরাল অবস্থাটা কি? পুলিশের পাওয়ার আছে ঠিকই, মরাল অবস্থাটা কি? কাজে তাকে পলিটিক্যালি হেল্প করতে হইতেছে। আচ্ছা, পুলিশের প্রসঙ্গ যখন আসলো, এখন এই অনুষ্ঠানটা প্রায় শেষ আমি পর্যায়ে। আপনাকে শেষ করে ফেলি। না, এটা ওই প্রশ্নটা যে করে 10টা নিই। লাইসেন্স, জি। দেখা গেল বিএনপি তো 90% লোক আমার থানাতে, আমার ইটনাতে। 10টা লাইসেন্স আমার 9টা ইউনিয়ন আছে, একটা করে সব ইউনিয়নে যাবে। তো একটা ইউনিয়নে গেলে পরে যেখানে 90% লোক, 80% লোক বিএনপির, তার একটা ছেলে যদি রিয়েলি আইনগতভাবে ন্যায়গতভাবে একটা লাইসেন্স পায়, অসুবিধা কি? এটা কে পাবে? নিয়মের মধ্যে হলে কোনো সমস্যা নাই, কিন্তু এই যে অভিযোগগুলো আসছে, আওয়ামী লীগ যখন নাই, আর রইল কি? রইল বিএনপি, জামাত, আর কে? বিএনপি জামাতেরা ভাগাভাগি করে নিয়ে নেবে। হ্যাঁ, ভাগাভাগি করবে কেন? নিয়মতান্ত্রিকভাবে হচ্ছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, নিয়মতান্ত্রিকভাবে 100% নাও হইতে পারে, কিন্তু নিয়মতান্ত্রিকভাবেই হচ্ছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি। এই যে দেশে যে আইন শৃঙ্খলা যে খুবই নাজুক পরিস্থিতি হলো, পুলিশের মোরাল নাই বলছেন, বা আওয়ামী লীগের তারা পারপাস সাফ করেছে, অনেককে বাদ দেওয়া হয়েছে, কিন্তু এই পরিস্থিতিতে শুধু পুলিশের উপর নির্ভর করে কি আইন শৃঙ্খলা রক্ষা করা যাবে? যেখানে গ্রামে গঞ্জে রাজনৈতিক দল, ধরেন আপনার বিএনপি কর্মী বা অপর রাজনৈতিক কর্মীরা কি এখানে কোনো ভূমিকা রাখতে পারছে না? এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বনাশ করার জন্য প্রথম এবং প্রধান দায়ী হইল এই যে ছাত্র নেতারা যারা ছিল, এবং যারা ছাত্র যারা সংগঠন করছে, এবং যারা মব সৃষ্টি করছে। মবরা মগের রাজত্ব সৃষ্টি করে ফেলছে। এখানে পুলিশ তাদের সামনে দাঁড়াইতে পারতেছে না। কেন দাঁড়াইতে পারতেছে না? প্রথমেই পুলিশকে বলে দিয়েছেন আপনারা ক্ষমতায়, সেই বলে দিয়েছেন কি পুলিশ যা মারাটারা গেছে গেছে, এগুলোর বিচার আচারের দরকার নাই। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন, এরা তো এদেশের মানুষ। অন্যভাবে আপনারা বলতে পারতেন। আমি কোর্ট থেকে নামছি, হাইকোর্ট থেকে নামছি নিচে, 6 তলা পর্যন্ত চেম্বার আছে, এখানে নামছি নিচে। পুলিশ যে ওখানে থাকে, যারা ওই জজ সাহেবরা পাহারা দেয়, একজন এসে দৌড়ায় আমার ধরে, পায়ে ধরে এরকম জড়ায় ধরে কাঁদতেছে, স্যার গো আপনারা দেখলেই আমি একটা কথা কইতেছে, করে কাঁদতেছে, চিৎকার করতেছে। কেন বাবা কান্দো কেন তুমি? তার গায়ে কিন্তু পোশাক আছে। বললো স্যার আমার একটা আপন ছোট ভাই ছিল এএসআই, আমি তো এএসআই ছিল, সে কাউকে গুলিও করে নাই, তার হাতে কোনো অস্ত্র ছিল না, শুধু পুলিশের পোশাকটা পরা ছিল বলে তাকে পিটায় রাস্তার মধ্যে মেরে ফেলছে। কে মারছে এটা কর সাহস নাই। স্যার মাইরে ফেলছে তো ফেলছে। আমার মা যে কান্দে আজকে 6 মাসের মধ্যে, কেউ গিয়া বলে নাই তুমি কান্দো না মা, তোমার ছেলেটা মারা গেছে, ফেরত দিতে পারবো না, আমরা দেখবো না। পুলিশের মার তো কান্নাও নাই। আপনি আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। আপনি তো এমনি 2 ভাগ করে ফেলছেন। এই পুলিশটা যখন মনে করে আমি যে রিস্ক নিব,
আমি কেন রিস্ক নেব? আমি মরলে তো আমার বিচার পাবো না, আমি আমার মা তো কানলেও কোনো লাভ হবে না। কিন্তু এই আপনার কারণে রাজনৈতিক পুলিশের কর্মীরা আছে, মোরালটা নষ্ট রাজনৈতিক হয়ে গেছে। কর্মীরা কেন যাচ্ছে না? হ্যাঁ, সেই জায়গায় বলছি যে রাজনৈতিক কর্মীদের তো এখানে অ্যাক্টিভ ভূমিকা রাখা দরকার, সেটা রাখছে কিনা? না, রাজনৈতিক কর্মী বলতে তো এখন কারো কোনো কিছু নাই। ছাত্রদল যদি একটু না দাঁড়াইতো, সেটা তো বলছি, আপনি বলছেন যে বিএনপির গ্রামে ছাত্রদল গঞ্জে যদি একটু ছাত্রদল না আছে, দাঁড়াইতো, বিএনপির ছাত্রদল একটু না দাঁড়াইতো, না ভাঙ্গাভাঙ্গি করা যাবে না। যদি না দেখতো সামনে যেন একটু প্রতিরোধ হইতে পারে, তাহলে তো এই মব, এই যে বাড়ি পোড়া শুরু করছিল, বুলডোজার দেওয়া শুরু করছিল, ওই যে 7 জন বীর শ্রেষ্ঠের ছবি ফালাইয়া কিশোরগঞ্জে পা দিয়া যে পারছিল, ওই যে মানুষের বাড়িতে যাওয়া, এখন তো গেলে পরে সবাই এটা দেখে। ওই যে কয়েকদিন আগে গুলশানে গেল কার বাড়িতে, রাত্র 3টার সময় গিয়া বলতেছে এখানে নাকি ফেসিস্টের দূষর আছে, সেখান থেকে সোনা লুট করা, টাকা লুট করা, আলমিরা ভাঙ্গা ফেলা, আগুন লাগাইয়া দেওয়া। এই যে মব, এই মবটা যদি কন্ট্রোল করতে না পারে ইউনূস সরকার, তাহলে আইন কোনোদিন পুলিশের মাধ্যমে উন্নত হবে না। যে আপনার কাছে শেষ প্রশ্ন, আপনার রাজনৈতিক পরিকল্পনা কি, কি চান আপনি? আমি চাই দেশে গণতন্ত্র আসুক, 6 মাসের মধ্যে ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে একটা ফেয়ার ইলেকশন হোক, ইউনূস সাহেব সবাইকে ডাকুক। এই যে সংস্কার আর কুসংস্কার আর অপসংস্কার, এইসব বাংলা কঠিন কথা বাদ দিক, বাদ দিয়া নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা দরকার এইটুক সংস্কার করে সব দলকে নিয়ে একটা ইলেকশন দিক। নির্বাচন করবেন আপনি? সেই নির্বাচনের নির্বাচন করবেন? আমার দল যদি আমাকে নমিনেশন দেয় নিশ্চয়ই নির্বাচন করব, কেন করব না? আমি তো চাবই নির্বাচন করব। আমার দল, আমি যেহেতু রাজনীতি করি, করতেই পারি আমি। জি, সেটা আমি আপনাকে বলি, একটা ইলেকশন, ফেয়ার ইলেকশন, সেই ইলেকশনে যারা মেজরিটি হবে, এবং আমি বিশ্বাস করি আমার দল বিএনপি আল্লাহর রহমতে মেজরিটি হবে, এবং সেই দল দায়িত্ব পাইলে দেশ চালাবে সবাইকে নিয়ে। আমার কথা হলো প্রথমে উচিতই হলো একটা ছোট বড় সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার করা, কিছুদিনের জন্য সব কিছুর ব্যাপারে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা। সেটা তো আপনাদের বিএনপির হ্যাঁ, আমাদের নেতা বলতে আছে এটা, তারেক রহমান সাহেব বা খালেদা আপনারা জিয়া, বলেছেন যে এইটা আপনারা এইটা, সেটা হ্যাঁ, করবেন। আমরা একটা জাতীয় সরকার, আমি চাই এইটা, গণতন্ত্র আসুক দেশে। আর তারা যেটা করতেছে, গণতন্ত্রের কথা কইলে মুখ শুকায় যায়, চৈত্র মাসের খালের পানির মতো থাকে না পানি। ইলেকশনের কথা কইলে নতুন বউয়ের মতো মুখ ফুলায় রাখে, 7 দিন কথা কয় না। এই যে ঘটনা, যদি ইলেকশন সঠিকভাবে না দেয় এবং এই চক্রান্ত করে, সেই চক্রান্ত, এবং ছেলেরা যদি বলে এই হাসিনার বিচার না হওয়া পর্যন্ত, ফাঁসি না হওয়া পর্যন্ত, ফাঁসি তো 15 বছর লাগবে মিনিমাম, তো 15 বছর এই ছেলেরা আমাদের ক্ষমতা দিতে হবে। এই সব কথা বাদ দিয়া রাজনৈতিকভাবে সঠিক কথা হলো ইলেকশন। জি, রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সময় করে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য অনেক কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখলেন দেশ ভাবনা আলোচনা অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন।